নমস্কার বন্ধুরা, প্রতি রবিবার মানেই অন্তর্কথা আর নন্দিনী। না, আজকে কিন্তু রবিবার নয়, আমরা 39তম বইমেলায় সময় দাঁড়িয়ে আছি, তাই বইমেলা নিয়ে একটা বিশেষ এপিসোড অন্তর্কথা করছে। আর আমাদের সাথে হাজির কারা? অবশ্যই বই মেলা যখন, তখন কবিরা তো অবশ্যই থাকবে। পুরুষ কবি, স্ত্রী কবি এরকম হয় না, সবাই কিন্তু কবি। আজকে যে দুজনকে আমরা আমাদের মধ্যে এই মুহূর্তে পেয়েছি, প্রথম যাব যার কাছে, তিনি দীর্ঘ ৪৫ বছর ঋষিদের মতো করে কবিতা চর্চা করেছেন, কবিতা লিখেছেন, কবিতাকে ভালোবেসেছেন এবং সম্পাদনা করেছেন। প্রথমে ছিল অঞ্জস, পরবর্তীকালে সেটা প্রজ্জ্বলন নাম নিয়ে প্রকাশিত হয়। সেই কবি মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে আমি আমাদের এই শোয়ে পেয়েছি বলে কৃতজ্ঞতা জানাই কবি অরূপ পান্থী। দাদাকে আমার প্রণাম জানাই। আপনি ভালো থাকুন, কলমে থাকুন। তারপর যার কাছে যাব, তিনি হলেন আমাদের আরেকজন কবি বন্ধু, কবি দিদি। তিনি কিন্তু জমিদার বাড়ি থেকে এসেছেন, মেদিনীপুরের জমিদার বাড়ি। জমিদার বাড়ি মানেই তো একটা খাস কিছু, তো তার কলমেও আমরা কিন্তু সেরকম পাই। তিনিও প্রায় দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করছেন। শুধুমাত্র কবিতা চর্চা না, তার একটি অর্জমা বলে পত্রিকাও রয়েছে। তার প্রথম কবিতার বইটি হচ্ছে স্বচ্ছ পর্যটন। আমরা কবি রঞ্জনা রায়কে শ্রদ্ধার সঙ্গে আমরা পেয়েছি। আমরা ভীষণভাবেই খুশি। বইমেলা চলছে, বইমেলা ছেড়ে তারা যে আমাদের সাথে স্টুডিওয়ে বসেছেন, তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা। আমরা যাব কবি অরূপ পান্থী দাদার কাছে, শুনবো তিনি কি তাদের পরিবারের প্রথম কবি, নাকি তার পরিবারে অলরেডি চর্চা ছিল? আমার পরিবারে আমি প্রথমেই এই কবিতা চর্চা, এবং এটা ছোটবেলা থেকে আমার জীবন একটা অদ্ভুত জায়গায় কেটেছে প্রকৃতির মধ্যে। আচ্ছা, সেই প্রকৃতি থেকে আমার আহরণ করা কবিতাই বেশিরভাগ এই চর্চাটা করে যাচ্ছি। তবে আমাদের পারিবারিক সূত্রে আমি প্রথম। আচ্ছা, এই প্রশ্ন একই রঞ্জনাদির কাছে। রঞ্জনাদির কবিতা লেখা কবে থেকে শুরু হয়েছিল? কবিতা লেখা আমার শুরু হয়েছে কলেজ জীবন থেকে, যখন কলেজে পড়ি তখন থেকে কবিতা লেখা শুরু হয়েছে। আর পারিবারিক ইতিহাস যদি বলি, তাহলে আমার দাদুর বাবা মানে প্রপিতামহ চৌধুরী অপর্ণা কিঙ্কর পাল, উনি কিন্তু কবিতা লিখেছেন এবং ওনার দুটো কাব্যগ্রন্থ ছিল, এই সমুদ্র মন্থন এবং আরও আরেকটি কবিতার বই উনি লিখেছিলেন। তা সেইগুলো আমরা পারিবারিক সূত্র যদি বলতে হয়, তাহলে সেটা ইনহেরিট করেছো তুমি? সেটা আমি ইনহেরিট করেছি। আচ্ছা, তুমি তো মোটামুটি তোমার প্রথম 5টি কাব্যগ্রন্থই হচ্ছে কবিতা কেন্দ্রিক। কবিতা থেকে ছড়াই এলে কেন? কবিতা থেকে ছড়াই এলাম এই জন্য যে দেখতে পাচ্ছি যে আজকালকার যেসব ছোট বাচ্চারা আছে, তারা কিন্তু ক্রমশ বই থেকে সরে যাচ্ছে। তারা কিন্তু ওই টিভির দিকে বেশি তাদের নজর হয়ে যাচ্ছে, তারা কার্টুনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব পরিমণ্ডল আছে, নিজস্ব প্রাকৃতিক সম্পদ আছে, সেইগুলো থেকে তারা যেন সরে যাচ্ছে। তারা অ্যাস্টারিক্স, তারা হ্যারি পটার, এইসব মানে ভিন্ন সংস্কৃতির প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ছে। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব ফুল পাখি গাছ, আমাদের রাক্ষস খোক্ষস ভূত প্রেত এইসব নিয়ে যে একটা ছোটদের সুন্দর একটা মিষ্টি রোমান্টিক ভয়াবহ একটা তাদের একটা পরিবেশ আছে, সেটা তারা ভুলে যাচ্ছে। আমি একটু তোমার বইটা দেখাতে বলবো দর্শক বন্ধুদের, যেটা তোমার ছড়ার বই। চমৎকার বইটি যেরকম সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে এবং লেখাগুলো খুব সুন্দর। বইটির সাথে ছবি এবং কবিতা একসাথে গেছে। এটা কোন প্রকাশনী থেকে বের হয়েছে? এটা বইওয়ালা প্রকাশনী থেকে বেরিয়েছে। বইমেলায় কোন স্টলে পাওয়া যাবে? এটা 609 নম্বর স্টল, 8 নম্বর আর 9 নম্বর গেটের মাঝখান দিয়ে, মানে লিটল ম্যাগাজিন স্টলের কাছাকাছি আর কি এদের স্টলটা করেছে। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন যেটা হচ্ছে তার কাছাকাছি এই স্টলটা হয়েছে, সেইখানে কিন্তু এই বইটি পাওয়া যাবে। চমৎকার, কারণ এই যে ছোট্টদের ছড়ার যে বই পড়ার প্রবণতা বাড়ানোর জন্য এই যে সুন্দর প্রয়াস, তার জন্য সত্যিই রঞ্জনাদিকে ধন্যবাদ দিতে হয়। আমরা একটু যাব দাদার কাছে। আচ্ছা দাদা, যে আমরা দেখেছি লিটল ম্যাগাজিন মেলাও হয়, আবার এই বই মেলাও হয়, তা কোনটা কবিদের বেশি প্রাণের বলে মনে হয়?
কবিদের বেশি প্রাণের হচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ যেটা লিটল ম্যাগাজিন মেলা করেন, সেখানে বেশি কবিদের দেখা যায়। আচ্ছা এবং তারা নিজেদের সম্ভার নিয়ে 5 দিন ওখানেই বসে। এটা বোধহয় রবীন্দ্র সদন চত্বরে বোধহয় রবীন্দ্র হয়। সদন চত্বরে। আচ্ছা 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 রঞ্জনাদি, আমরা যেহেতু এবার এই বই মেলা কেন্দ্রিক আজকের আমাদের যে আলোচনাটা, তাতে তোমার কি মনে হয় যে বই কারা কেনে? ছোটরা কেনে না বড়রা কেনে? কি ধরনের বই কেনে? বইমেলা যেহেতু বিশাল একটা তার পরিধি, বিশাল তার বিস্তার, পৃথিবীব্যাপী অনেক বইয়ের সম্ভার এখানে আসে, সুতরাং যে যার পছন্দ মতো বই এখানে সিলেক্ট করে নিতে পারে। হয়তো কেউ ফরেনের বই এখানে দরকার, কেউ আমেরিকান বই কিনলো, কেউ জাপানিজ বই কিনলো, আবার বাংলাদেশের বই। ইদানিং যাই হোক, এবছরে হয়তো বাংলাদেশকে ব্যান করা হয়েছে, কিন্তু আগের বছরে আমরা বাংলাদেশের বই পেতাম না, সেগুলো আমরা কি করতাম, যে বই মেলায় কিনতাম। বই মেলা হলে বইমেলার জন্য অপেক্ষা করতাম তখন, যে নতুন বই। পেরুর জন্য যেরকম পেরু যে একবার থিম কান্ট্রি হয়েছিল পেরু, সেই পেরুর বই, যে ওই দেশের বই কিরকম সেগুলো আমরা জানছি। ল্যাটিন আমেরিকা একবার হয়েছিল, ল্যাটিন আমেরিকার বই যে কিরকম সেগুলো আমরা কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক বই মেলায় বসে কিনতে। তাছাড়া তো আমাদের যেসব নতুন লেখকরা, মানে প্রথিতযশা যেসব লেখকরা থাকেন, তাদের নতুন নতুন বই বেরোয়, তারপর আমাদের নিজস্ব বন্ধু বান্ধবদের নতুন নতুন বই বেরোয়। তার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি যে সেই বইটা কেমন হয়েছে সেটা একটু হাতে করে দেখবো, স্পর্শ করব, কিনবো, বা সেটা তাদের কাছে যেরকম আনন্দের ব্যাপার যে তাদের বইটা আমরা কিনছি আমাদের বন্ধু বান্ধবদের, আবার তারাও ভাবছে যে আমাদের যেসব বইগুলো বেরোচ্ছে তারাও সেগুলো কিনবে। এই যে একটা পারস্পরিক একটা সম্পর্ক, একটা ব্রিজ তৈরি হয়, বইমেলার ব্রিজ তৈরি করে দেয়। আচ্ছা অরূপদা, এই যে নতুন যারা লিখছেন তাদের কি কোনো উন্মাদনা আছে যে এই তারা বই মেলার সময় প্রকাশ করবে? হ্যাঁ অবশ্যই, কারণ বই মেলা আমাদের যারা লেখক কবি তাদের কাছে ওই দুর্গাপুজোরই সমান, এবং তারা অপেক্ষা করে বসে থাকে এবং প্রকাশকদের কাছে বারবার ছুটে যায় যে বইমেলার 2-1 দিন আগে আমার বইটা যেন প্রকাশ হয়। এবং এখানে বইমেলাতে কয়েকটা মঞ্চ থাকে, সেই মঞ্চ তারা বই উদ্বোধন হয় এবং নিজেদের এটা তৃপ্তির ব্যাপার, আমার ওই বই মেলাতে আমার বইটা প্রকাশ হয়েছে, সেখানে প্রচার প্রসার তো সকলেই চায়। আচ্ছা আচ্ছা, অরূপ পান্থী দাদা কিন্তু দূরদর্শনে টেকনিক্যাল ডাইরেক্টর ছিলেন বহু বছর, মানে চাকরি জীবনে। আবার উনি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকেও পড়াশোনা করেছেন। আমার দাদার কাছে একটা প্রশ্ন আছে যে দাদা, আপনি পুনে থেকে পাশ করে, আমি যতদূর শুনেছি গল্পজি নাসিরুদ্দিন শাহ আপনার সেই সময়ের ছাত্র বন্ধু ছিল, তাহলে আপনি ফিল্ম থেকে এদিকে চলে আসলেন কেন? এটা হয় কেন হয়েছে, কারণ সরকারি কাজে দেখা যায় যে ব্যাপারে দক্ষ তাকে তার সেই অনুপাতে পদটা দেওয়া হয় না, সেখানে এই কাজের যে স্যাটিসফ্যাকশন সেটা পাওয়া যায় না। তার অন্যতম কারণ হচ্ছে সরকার যেখানে যাকে মনে করবে তাকে দেবে। আমি যখন পুনা থেকে পাশ করে এলাম, আমাকে এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হলো যেখানে কোনো রকম প্রোগ্রাম হয় না, শুধু ট্রান্সমিটার দেখতে হয়, শুধু প্রচার প্রসারটা দেখতে হয়। তাহলে আমার সেই যে পাশ করে আসার পরে যে মনের মধ্যে ফিল্ম ভাবনা, যে প্রডিউসার হিসেবে কিছু করা, সেই জায়গায় সুযোগটা থাকলো না। ওটা আস্তে আস্তে ভুলে যেতে হলো। আমাদের যে আড্ডাটা চলছিল সেই আড্ডায় এই মুহূর্তে আরো একজন কবি বইমেলা থেকে সরাসরি এসে যোগ দিয়েছেন। বুঝতেই পারছেন বইমেলা থেকে এসে, তার জন্য তার একটু বিলম্ব হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে পেয়েছি। তিনি কে, তার পরিচয় দেব। মানুষটি স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে উঠে এসেছেন, সুতরাং বুঝতেই পারছেন ভীষণ লড়াকু একজন কবি, কিন্তু মাঝখানে কিছুদিন জীবিকার প্রয়োজনে কবিতার থেকে বিচ্ছিন্ন ছিলেন, কিন্তু তারপরে দীর্ঘদিন কিন্তু তার সাধনা কবিতাকে নিয়েই, এবং শুধু নিজের জন্য নয়, যারা নতুন কবিরা উঠে আসছেন তিনি তার একটা পত্রিকা বার করছেন, সেই পত্রিকায় যুগসাগ্নিক পত্রিকাটির নাম, তাতে প্রচুর নতুন নতুন যারা নতুন লিখছে তাদের সুযোগ দিচ্ছেন।
আবার এই কাজ করতে করতে তার মনে হলো যে না, বাচিক শিল্পীদের জন্য কিছু করা দরকার। সেই জন্য তিনি তৈরি করলেন কণ্ঠে ঈশ্বরের বাস। তাহলে কবিতা লেখা, সংগঠন, সম্পাদনা সব একাধারে চালিয়ে যাচ্ছেন প্রায় 40 বছর ধরে। মানুষটি কে? তিনি কবি প্রদীপ গুপ্ত। প্রদীপ দা, একটু দেরি হলেও আমরা প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই আপনাকে, কারণ আপনাকে একটু দেরিতে হলেও আমরা কিন্তু আমাদের আলোচনায় পেয়েছি। নমস্কার অরূপদা, প্রণাম নেবেন। দিদি, আপনার সঙ্গে আজকে আমার প্রথম আলাপ। আর নন্দিনী তো আমার ঘরের খবর সব কিছু রাখেন, আমার ভাতের হাঁড়ি ধরে বুঝে যান। নন্দিনীকে তো আমার শুভেচ্ছা, অভিনন্দন সব কিছু। আর গ্লোব টিভিকে আমার ভালোবাসা। হ্যাঁ দাদা, আমরা এই 39তম বই মেলায় দাঁড়িয়ে তোমার কাছে প্রথম যেটা প্রশ্ন, সেটা বই মেলায় কি কবিদের বই বিক্রি হয় নাকি পুশ সেলিং করতে হয়? এটা মোটামুটি আমার যতদূর অভিজ্ঞতা আমি দেখেছি, যখন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি একটা সময় দিতেন যে আজকে আমি অমুক সময় আনন্দতে থাকবো, আজকে আমি অমুক সময় দেশে থাকবো। আমরা দেখতাম সেই আনন্দ বা দেশে তিনি বাইরে একটা টেবিল নিয়ে বসে থাকতেন, তার অসংখ্য শুভানুধ্যায়ীরা লাইন দিয়ে ওখানটায় আসতেন, তিনি সই করে দিতেন, করে বই বিক্রি করতেন। না, সেটা তো সেই যুগের কথা। সেই যুগের কথা, সেই সময় থেকে অ্যাকচুয়ালি এটাকে কিন্তু আমরা পুষছেলি ভাববো। আচ্ছা, কারণ যদি নাকি এটা না হবে তাহলে তার এই উদ্যোগটা নেওয়ার কোনো দরকার পড়েনি, করতো না। তো এর আগে যে সমস্ত সমরেশ বোস তারা কিন্তু এই সমস্ত করে যাননি। তো সেই সময়টার থেকেই মোটামুটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় হোক বা সুনীল গঙ্গোপাধ্যায় হোক বা অন্যান্যরা, সমরেশ মজুমদার, তারা প্রত্যেকেই সেই সময় থেকে ওই সই করার বাহানাটা দিয়ে বই বিক্রি করা শুরু করলেন। আর আজকাল তো দেখছি সমস্ত বইয়েরই আজকাল যেহেতু পিওডি হয়ে গেছে, প্রিন্ট অন ডিম্যান্ড, ওই বড় বড় এগুলো আমরা বুঝতে পারি, এগুলো যেহেতু আমরা নিজেরা প্রকাশনার সঙ্গে আছি, যে বা ওই 15টা 20টা 25টা করে বই প্রত্যেক দিন বেরোচ্ছে। কবির বই হয়তো 10টা স্টলে রইলো, আর 15টা ঝোলায় নিলেন, ঝোলায় নিয়ে এবার তিনি বই মেলা ঘুরতে শুরু করলেন। এই শোনো 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 শোনো, বা অনেকদিন বাদে দেখা হলো, শোনো আমার না এই বইটা এবার বেরিয়েছে বলে মেলার ভেতরেই তিনি, আর এখন এক জায়গায় বসে থাকার কোনো ব্যাপার নেই, মেলায় ঘুরে ঘুরেই তিনি তার করছেন, বাণিজ্য করছেন। এবং না, এটা তো বেশ ভালো, কারণ নিজের বই যদি আমি নিজেই বিক্রি করি অসুবিধা তো কিছু নেই, কারণ মূল কথা হচ্ছে পাঠকদের বইটা পড়তে হবে। এবার বিষয়টা হচ্ছে কোথায়, আমার পাঠকরা বই এখনো যারা শরৎচন্দ্রের বই কেনেন, বিভূতিভূষণের বই কেনেন, সেই বইগুলোই কিন্তু এখনো বেস্ট সেলার হয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে অরূপদার কাছে যাব। অরূপদা, আপনি কি বলবেন যে পুরনো বই, যে বইগুলো একসময় বেস্ট সেলার ছিল, কবি প্রদীপ গুপ্ত বলছেন এখনো সেই বইগুলো বেস্ট সেলার, তো এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ আপনিও দীর্ঘদিন, প্রায় 55 বছর আপনিও কবিতার জগতে রয়েছেন, আপনি কি বলবেন? না, এগুলো গল্পের বই, সেগুলো তো থাকবেই। তাছাড়া গল্পের বই, এই গল্পের বই যখন লোকে পড়ার পরে যখন বলে যে এই বইটা পড়লাম খুব ভালো, সেটা লোকমুখে আবার তারা সেই জায়গায় গিয়ে সেই বই খোঁজ করে, তো এই জন্য ওরা বেস্ট সেলার। কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। কবিতার বই তেমন বিক্রি কোনোদিনই হয়নি বা হয় না, কারণ কবিতা হচ্ছে একটা শুদ্ধতম শিল্প, সেই ক্লাসিক্যাল মিউজিকের মতো। ক্লাসিক্যাল মিউজিক খুব কম লোকে শোনে, এবং কম লোকে শোনে বলেই ওটা ক্লাসিক, এবং কবিতার ক্ষেত্রেও তাই। এবং কবিতার ক্ষেত্রেও কি আপনি বলছেন কবিতার বই হচ্ছে ক্লাসিক? ক্লাসিক কবিতা হচ্ছে শুদ্ধতম শিল্প, যে শিল্পের শুদ্ধতাকে সহজে স্পর্শ করা যায় না জেনেও নিরন্তর প্রয়াসী হতে হয়। কবিরা এই প্রয়াসটাই করে যায়, কিন্তু এটা যদি মানে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়, তাহলে কবিতাটা সেই কবিতার জায়গা থাকবে না।
কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করব যে আমি তো একটা বই যখন আমি ছাপছি তখন সেটা আমি চাইবো যে যত বেশি সংখ্যক মানুষের কাছে বইটা ছড়িয়ে যায়। দুজন না একটু দীর্ঘদিন রয়েছেন, তার থেকে একটু কম দিন রয়েছেন রঞ্জনাদিকে আমরা যদি এই সময়কার প্রতিনিধি ভাবি, তাহলে রঞ্জনাদি তোমার কি মত এই বই বিক্রির ক্ষেত্রে? তুমি কোন দিকটাকে বলছো যে আমাকে এই দাদা বললো, মানে অরূপদা বললেন যে ক্লাসিক জিনিস বই, কবিতার বই আমরা মনের আনন্দের জন্য লিখি, আমরা অত বিক্রি হলো না হলোতে আমাদের কিছু যায় আসে না। প্রদীপদা বলছেন যে সেই সময়ের কবিরা নিজেরা ডাকতেন, বলতেন আমি অমুক দিন থাকবো ভাবে প্রচার করতেন, নীরবে একটা নীরব প্রচার যে হ্যাঁ আমি ওই দিন থাকবো, মানে এখনো যেটা বনানিধি করেন যে আমি অমুক দিন বই থাকবো। আমরা যারা শ্রুতি বাচিক নিয়ে কাজ করি বা শ্রুতি নাটক যারা থাকে তারা সেদিন হুমড়ি খেয়ে পড়ে বই কেনবার জন্য যে দিদির দেখা পায়। তোমার এই বিষয়ে কি মত? মানে তোমরা তো এখন লিখছো, তোমরা কিভাবে দেখছো এটাকে? কবিতার বই দুই দাদা যে বললেন যে কবিতার বইয়ের বিক্রি কম, সেটা সম্বন্ধে আমার অনেকটা একমতই ওনাদের সঙ্গে। কিন্তু আমার মনে হয় যে কবিতার বই যদি আমি আমার বন্ধু বান্ধবদের ডাকি যে আমি ওই দিন থাকবো, তোমরা এসো আমার বই কেনো, তার মধ্যে আমি কোনো খারাপ জিনিস দেখছি না। কারণ আমি চাইছি যে আমার বইটা বিভিন্ন লোকের কাছে পৌঁছে যায়, যে কোনো উপায়ই হোক আমার বইটা অন্য লোকের কাছে পৌঁছে যায়। আরো একটা বিষয় হচ্ছে, যখন সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন বা তারও আগের যুগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা রবীন্দ্রনাথ এরা যখন লিখতেন, তখন লেখকের সংখ্যা বা কবির সংখ্যা অনেক কম ছিল। কিন্তু এখন যেহেতু এটা বাজার, বই মেলা মানে কি এটা বই বাজার, যেখানে বইটা আমি ডিসপ্লে করছি বাইরের পৃথিবীর কাছে আমার বইটা যাতে পৌঁছে যায়। তা আমি যদি পারি আমার বিভিন্ন সংখ্যক পাঠককে আমার কাছে এনে আমার বইটা যদি তাদের হাতে তুলে দিতে, তারা তো আমার বই পছন্দ করে, তারা তো ফোন করে জিজ্ঞেস করছে যে রঞ্জনা তোমার বইটা কি করে পাবো, কোথায় পাবো। তো আমি যদি বলি যে আমি ওই দিন থাকবো তোমরা এসো, আমি তার মধ্যে দোষের দেখছি না। আমি ভাবছি যে আমার লেখাটা কত বেশি লোকের কাছে পৌঁছে যাবে। একদমই তাই। তাহলে হচ্ছে আমাদের লেখা। আমি একটুখানি ইন্টারফেয়ার করি এক সেকেন্ড। প্রশ্নটা ছিল যে বই মানে কমার্শিয়ালাইজেশন অফ দ্য, অর্থাৎ বই কি এখন মনে হচ্ছে যে পুশ সেলিংটা তুমি এটা দিয়ে শুরু করেছো? একদম পুশ সেলিং কথাটা কিন্তু একটা নেগেটিভ কথা। আচ্ছা, তুমি যদি সেই কথাটাই বলো, পুশ সেলিং অর্থাৎ যেখানে সেলিং আর পুশ সেলিং কোনটা করতে হয়? যেটার গুণমান কম থাকে, ঠিক আছে না? আর সেলিং সেটাই সেল হয় যেটা গুণমান ভালো থাকে। একদম সেই গুণমান ভালো থাকা জিনিসটা। আর দ্বিতীয় আরেকটা কথা আছে, এটা যত আমিও স্বীকার করি যে কবিতা মানে কাব্য শিল্প হচ্ছে সবচাইতে ধনী শিল্প এবং ক্লাসিক। কিন্তু এখন দেখা যাচ্ছে বইমেলায় যদি 1000 বই, মানে আমি কথা বলি 1000 বই প্রকাশ হয়, তার ভেতর মোটামুটি তুমি ধরে নিতে পারো যে এরকম 60% হচ্ছে কবিতার বই, 30% হচ্ছে গল্পের বই, 10% উপন্যাস। এবার ক্লাসিক সাবজেক্টটাই কি বেশি লোক নিচ্ছে? যদি বেশি লোক এটার ভেতর ইনভলভ হয়ে যায়, তাহলে তার ক্লাসিক্যাল চরিত্রটা কি আর এক্সিস্ট করে? এটা কিন্তু আমার একটা প্রশ্ন। যখন একটা বই বেরোয় তখন কিন্তু আমি বুঝতে পারছি না যে সেটা ক্লাসিক হবে কি হবে না, সেটা তো আমি বুঝতে পারছি না। দাদা বললেন যে কবিতার বই মানেই ক্লাসিক, সেই বই মানেই ক্লাসিক, কিন্তু এই কথাটা আমিও বিরোধী। এই কথাটা আমিও ঠিক বিশ্বাস করি না যে কবিতা লিখলেই যে সেই কবিতাটা একদম ঠিক সঠিক গুণমানে গিয়ে পৌঁছাচ্ছে। বেশ, এই কথাটাতে তো আমরা মানে কেউই একমত আমরা হলাম না। কিন্তু আমি একটু পরের একটু এগিয়ে কথা বলি। এখন কবির সংখ্যা বেড়ে গেছে, মানে আগেকার লেখকের টোটাল লেখকদের সংখ্যা। আমি আসছি সেই প্রসঙ্গে আসছি। বুঝতেই পারছেন যে দর্শক বন্ধুরা আমাদের এটা ভীষণভাবেই মানে গুরুগম্ভীর দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকেই এখন কবি, যেটা আগে ছিল না। প্রত্যেকেই লেখক। তাহলে প্রত্যেকেই যদি লেখক হয়, আর লেখক কথাটা প্রত্যেকে বলে কিন্তু আমার মনে হয় না। গল্পের বইও অনেকে গল্পের বইয়ের লেখক কম,
দিদি, কিন্তু প্রত্যেকে অ্যাকচুয়ালি বাঙালি চরিত্রের মধ্যেই কবিতাটা আছে। যখন প্রত্যেকে ইয়ং বয়সে ছিল তখন তার প্রেমিকাকে প্রথম চিঠি লিখবার জন্য সে মস্কো করতো, তাহলে সেই হিসেবে সবাই আমরা বা বলে গেছিলেন যে যখন বাঙালি যুবকদের গো ফোটা শুরু করে, সেই গো ফোটার যে শুরুটা সেটাতে নাকি বার্নার্ড শয়ের যখন প্রথম বই বেরিয়েছিল উনি কিন্তু নিজের সব বইগুলো নিজেই কিনে নিয়েছিলেন। উনি কিন্তু তখন প্রকাশক জানতো না যে এত বই কি করে বিক্রি হলো, তখন পরে জানা গেল যে বার্নার্ড শ কিন্তু নিজেই ওর নিজের বইগুলো। আচ্ছা, আমাদের সময় কিন্তু এই ঝগড়াতে আমাদের সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, মানে এই প্রসঙ্গে হ্যাঁ বলুন। হ্যাঁ, এক সময় শক্তি চট্টোপাধ্যায় খুব হাঙ্গামা মাচিয়ে দিয়েছিলেন, এত কবি কেন, সেই উনি বলেছিলেন। তো সেই ব্যাপারটা, এই বিষয়টা আছে যে 100টা সনেট লিখে আনুন তবে সে একজন কিন্তু কবি। কবিতার বিচারটা তো এখনই হয় না, সেটা শতবর্ষ হয়। এখন এই কথাই আমরা দাদার সাথে একমত। এখন ওইটা নিয়ে ঠিক আলোচনার বিষয় হবে না। একদম 100 কবিতা লেখার 100 বছর অপেক্ষা করতে হবে। এই জায়গাটাতে আমি এই জায়গাতে বলছি যে আমাদের মধ্যে অরূপদা রয়েছেন, যিনি 2000টা বিভিন্ন পত্রপত্রিকায় যার 2000টা কবিতা বেরোনোর রেকর্ড, যেটা এখনো পর্যন্ত কেউ ভাঙেনি। তাহলে আমার কথা হচ্ছে, এই যে এত সংখ্যক মানুষজন লিখছে, তারা তো খারাপ কাজ করছে না, তারা তো নিজের মনের কথাটা লিখছে। তারা ফেসবুকে লিখুক, পত্রিকা আকারে লিখুক, কিংবা বই আকারে বার করুক, তারা তো নিজের মনের অনুভূতিটা প্রকাশ করছে। সুতরাং যে যত যেভাবে পড়ুক, মানের কথাটা আলাদা প্রদীপ দা, মানটা আলাদা, মানটা নিয়ে আমরা আলোচনা করবো না, কিন্তু এই যে মানুষ কাটাকাটি মারামারি এসব করার থেকে তো তারা একটা সত্যি কথা বলতে কি, কবিদের মনটা যেহেতু অনেকটা স্পর্শকাতর হয়, কাজেই কবিদের একটু নরম হয়। একদম একদম। এই যে নরম মনের কথাতে মনে পড়লো, আমরা একটু স্বাদ বদলের জন্য কবিতাতে যাবো। আমি রঞ্জনাদির একটা ছড়া শুনবো এই মুহূর্তে, মজার ছড়া। হ্যাঁ, মজার ছড়া বলো। একটু গম্ভীর পরিবেশটাকে আমি একটু কাটাতে চাইছি। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর আলোচনা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সময় তো আমাদের কাছে কম, আমরা একটু ছড়া শুনি। আচ্ছা, আমার ছড়ার নাম হচ্ছে বাঘের বিয়ে। বাঘের বিয়ে বোরের মাঝে, হাতি বাজায় ঘন্টা, পিঁপড়ে চলে কোণের সাজে, খুশি বাঘের মনটা। বাঘ পড়েছে মাথায় টোপর, টিয়ার ঠোঁটে হাসি, বাদর নাচে গাছের ওপর, গাইছে বাঘের মাসি। শিবা পিসে ব্যস্ত বেজায়, বাজার দোকান কাজে, শিবা পিসি তত্ত্ব সাজায়, চপ কাটলেট ভাজে। বাঘ বাবাজির মনটি উদাস, বরের বেশে সেজে, কোণের দেখা মিলবে কবে, সানাই উঠলো বেজে। বাহ, খুব সুন্দর। এবার প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা, ছোট একটা কবিতা তোমার কাছে শুনবো। আমি যদিও আগে একটু বলে নিই, 1 সেকেন্ড। আমি কিন্তু কবিতা লিখি শুধুমাত্র আমার ফেসবুকটাকে সচল রাখার জন্য, ঠিক আছে? কিন্তু সে বইগুলো পরবর্তীকালে বেরোয়। আমি আর প্রকাশকেরা মুখিয়ে থাকে, আমার কবি ইয়ের ওপর, বাচিক শিল্পের ওপর একটা প্রদীপদার একটি বই আছে, অসাধারণ। আমি বইটা পাওয়ার পর সারা রাত্রি ধরে সেই বইটা পড়ে পরের দিনে আমি রিভিউ দিয়েছিলাম। কিন্তু আমরা একটু কবিতা শুনে নি, সময় একেবারে শেষ। যে চেয়ারের হাতল নেই অথচ বাকি সব কিছু আছে, সে চেয়ারে বসলেও উঠে আসা যায়, পিছুটান থাকে না। হাতলওয়ালা চেয়ারের বড্ড গুমর, সে চেয়ার নির্দিষ্ট করা থাকে কিছু লোভী মানুষদের জন্যই, যারা শুধু ওই হাতলটুকুর লোভে রক্ত ঝরিয়ে চলে। চেয়ার নিয়ে ছেলেবেলার খেলাটার কথা মনে আছে তোমার? চমৎকার চমৎকার। চেয়ার বললেই আমার মিউজিক্যাল চেয়ারের কথা মনে পড়ে যায়। কিন্তু খুব সুন্দর মিনিংফুল লেখা প্রদীপদার এই লেখাটা। কিন্তু লেখাটা নিয়ে এখন আলোচনা করা যাবে না, আমাদের সময় শেষ। একটু অরূপদার কাছে যাই। অরূপদা এমন একজন মানুষ যিনি, কবিরা জেনারেলি নিজেদের কবিতাটা দেখে দেখে পড়েন, কিন্তু অরূপ পান্থী দাদা উনি কিন্তু না দেখেই বলেন। ছোট্ট কবিতা। অমৃতস্য পুত্রা, যদি উঠতে চাও যেন আকাশ অব্দি সিঁড়ি আছে, যদি নামতে চাও পাতালেও সিঁড়ি আছে। কতটা উঠবে কতটা নামবে স্বতন্ত্র বিচার, তবে যেন উপরে দেবতা আর নিচে অসুর, এদের মথিত অমৃতই হলো মানুষ।
অমৃতস্য পুত্রা। বাহ, বাহ, চমৎকার চমৎকার। অমৃতস্য পুত্রা দিয়ে আজকে আমাদের এই যে বই মেলার বিশেষ পর্ব আমি নন্দিনী শেষ করব। আরো একবার কবি সম্পাদক প্রদীপ গুপ্ত, কবি সম্পাদিকা অর্জমা পত্রিকার সম্পাদিকা, আর ওদিকে যুগসাগ্নিক পত্রিকার সম্পাদক দুজনে বসে রয়েছেন, আর এদিকে বসে রয়েছেন প্রজ্বলন কবি এবং সম্পাদক অরূপপান্থী, রঞ্জনা রায় এবং প্রদীপ গুপ্ত। সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানালাম। আগামীতে তাদের কলম সচল থাকুক। আর আমাদের এই বইমেলা বিশেষ পর্ব আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আজকের অন্তর্কথা আমি নন্দিনী এখানেই শেষ করলাম। বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন। আপনারা দেখছেন পশ্চিম